পোস্টের লাইটে আমি ভিডিও করছি যেতে যেতে আপনাদের জন্য। দেবের যে ঢাকের তালে কোমর দোলে গানটা আছে সেটা এইখানেই শুটিং হয়েছিল, কিন্তু হরিণ টপকে চলে আসছে আমাদের বাংলা বইয়ের সহজ পাঠ বইতে। এসে পৌঁছালাম সোনাঝুরি হাট। ভাবতে পারছেন ইতিহাস সামনে চলে এসছে। আমার বারে বারে আর আশা হবে না। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলায় রে। ছোটবেলা থেকে এই লাইনটা কতবার শুনেছি, কিন্তু যখনই এই লাল মাটির দেশে পা রাখি মনে হয় রবি ঠাকুর যেন লাইনটা ঠিক আমার মনের কথা জেনেই লিখেছিলেন। স্বাগতম। আজ আপনাদের নিয়ে যাব রবি ঠাকুরের স্বপ্নের ভুবনে, শান্তিনিকেতনে। শান্তিনিকেতন মানেই কিন্তু শুধু একটা টুরিস্ট স্পট নয়, এটা একটা আবেগ। এখানে আসলেই চোখের সামনে ভেসে ওঠে সেই বিখ্যাত উপাসনা গৃহ। অদ্ভুত এক শান্তি জড়িয়ে আছে এখানকার প্রতিটি গাছে, প্রতিটি স্থাপত্যে। ছাতিমতলায় দাঁড়ালে মনে হয় সময় যেন এখানে থমকে গেছে। এখানকার সবকিছুতেই মিশে আছে বিশ্বকবির স্পর্শ। তবে শান্তিনিকেতনের আরেকটা রূপ দেখতে হলে আপনাকে আসতেই হবে খোয়াইয়ের ধারে সোনাঝুরির হাটে। দুপুরের রোদ হেলে পড়লেই এই জঙ্গল জেগে ওঠে, লাল ধুলো ওড়ানো পথ, আর তার সাথেই ভেসে আসা বাউল ফকিরের গান, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। দিনের শেষে কোপাই নদীর পাড়ে এসে বুঝবেন কেন কবিগুরু এই জায়গার প্রেমে পড়েছিলেন। এই নদীর বাঁকেই তো লুকিয়ে আছে কত কবিতা, কত গান। তাই মন যখনই একটু শান্তি খুঁজবে তখনই ব্যাগ গুছিয়ে চলে আসুন এই রাঙামাটির দেশে। চলুন এই ভিডিওয়ে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো শান্তিনিকেতনে একদিনে কিভাবে কি কি ঘুরে দেখবেন। আমরা শান্তিনিকেতনে ছিলাম হোটেল এমব্লিকে। এই হোটেলটা বোলপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র 2 মিনিট দূরত্বে। হোটেলটা বুক করেছিলাম আমি অনলাইন হোটেল বুকিং অ্যাপ থেকে। রুম নাম্বার 103। এটা স্ট্যান্ডার্ড এসি রুম। 2 দিনের জন্য ভাড়া পড়েছিল 250 টাকা ইনক্লুডিং জিএসটি। রুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। কিং সাইজ বেডে আরামে আমাদের 3 জনের হয়ে গেছিল। এসি রুম হলেও এসি আমরা চালাইনি। এছাড়া রুমে একটা টিভিও ছিল, কিন্তু টিভি চালিয়ে আমরা দেখিনি। বাথরুমও ছিল বেশ পরিষ্কার এবং গিজারও ঠিকঠাক কাজ করেছে। এছাড়া রুমের ব্যালকনি থেকে ভিউ সেরকম ছিল না, শুধু মেন রোডটাই একটু দেখা যাচ্ছিল। এবার বলি নেগেটিভ পয়েন্ট। রুমে কোনো চেয়ার ছিল না। চেয়েছিলাম কিন্তু তারা প্রোভাইড করেনি। খাবারের টেস্ট ভালো ছিল, কিন্তু এরা মিনারেল ওয়াটারের দামের ওপরেও জিএসটি চাইছিল, যেটা অলরেডি ট্যাক্স ইনক্লুড হয়ে এমআরপি রেটে কোম্পানি থেকেই ফিক্সড হয়ে আসে। তাই আমরা জল বাইরে থেকেই কিনেছিলাম। তবে নর্মাল জল হোটেলে পেয়ে যাবেন। আর এই হোটেলে বারের ব্যবস্থাও রয়েছে, যেটা আমি হোটেল বুকিং এর সময় জানতাম না। আমরা এসে পৌঁছালাম একদম সুরুল রাজবাড়ি। এই হচ্ছে রাজবাড়ির গেট। আর এখানে 10 টাকা করে পার হেড টিকিট লাগে, বাচ্চাদের ফ্রি। রুমটা কেমন দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পুরো ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, এখানে একটা ইনফরমেশান শেয়ার করি আপনাদের, তারপরে রাজবাড়িটা দেখাচ্ছি। আমি এন্ট্রি তো করেছিলাম, ক্যামেরা তখন চালু ছিল। এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়, কোনো রকম ভিডিওগ্রাফির ক্যামেরা। মোবাইলে আপনারা ফটো ভিডিও করতে পারবেন। তা আমি আবার মোবাইল বার করে মোবাইলেই করছি এখন। এবারে আপনাদের এই জমিদার বাড়িটা দেখাচ্ছি। দেখুন, এই হলো জমিদার বাড়ি, সুরুল জমিদার বাড়ি। অনেক বড়। আর এখানে সরস্বতী পুজো হচ্ছে আজকে। এই সরস্বতী পুজো এইখানে হচ্ছে। এই জায়গাটায় দুটো জিনিসের শুটিং হয়েছিল। একটা হচ্ছে দেবের যে ঢাকের তালে কোমর দোলে গানটা আছে, সেটা এইখানেই শুটিং হয়েছিল। এই জায়গাতেই নাচটা হয়েছিল। তখন শুটিংয়ের সময় সেরকম বুঝতে পারবেন না, কিন্তু জায়গাটা হচ্ছে এই যে এই ফাঁকা জায়গাটায় যেখানে নাচটা হয়েছিল। আর পুজোর যে দুর্গা ঠাকুর ছিল সেটা ওইখানেই ছিল। দেখে বুঝতে পারবেন শুটিংয়ের সময় কেমন লাগে, এখন কেমন লাগে। আর রানী রাসমণি যে সিরিয়ালটা হতো আর কি, তারও শুটিং এইখানেই হয়েছিল।
আমাদের রাজবাড়ি, আবার রাজবাড়ি বলছি, জমিদার বাড়ি। রাজবাড়ির মতো দেখতে তো, তাই রাজবাড়িই বলে ফেলছি। দেখে নিলাম, এখানে বেশিক্ষণ টাইম লাগবে না, 10-15 মিনিটেই হয়ে যাবে। আচ্ছা, এই জমিদার বাড়ির পাশেই একটা মন্দির আছে, কিন্তু পুরনো মন্দির, সেটাকে রেনোভেট করে নতুন করে করা হয়েছে, শিব মন্দির। আমরা চলে যাচ্ছিলাম, টোটোওয়ালাটা বললো ওয়াও হেভি, কিন্তু দেখুন দেখাচ্ছি। এই হলো মন্দিরটা, পুরনো মন্দির, কিন্তু এখন বন্ধ আছে। এই যে এদিকে বন্ধ আছে, আর এদিকে হচ্ছে এদের দালান। এটা ছোট রাজবাড়ি, সুরুল ছোট রাজবাড়ি। এখানে দুটো ছোট মন্দির আছে, কিন্তু বন্ধ এখন, তালা দেওয়া। আমরা তো ঢুকতে পারলাম না মন্দিরে। আপনারা যদি আসেন তো অবশ্যই মন্দিরটা যদি খোলা থাকে দেখে নিতে পারবেন। আমরা এবার বেরিয়ে যাচ্ছি। এই রাজবাড়ি, এই যে রাজবাড়ি, ঠিক তার পাশেই আমরা এসে পৌঁছলাম সৃজনী শিল্প গ্রাম। এটা হচ্ছে সৃজনী শিল্প গ্রামের গেট। এই হলো অ্যাডাল্ট 30 টাকা, 5 থেকে 12 বছরের জন্য 10 টাকা, স্টুডেন্ট 10 টাকা, স্টিল ক্যামেরা 50 টাকা ফর পার্সোনাল ইউজ, আর প্রফেশনাল ক্যামেরা হলে 1000 টাকা, আর ভিডিওর জন্য 2000 টাকা। 9:30 থেকে 4:30 অবধি খোলা থাকে। এইখানে এইসব ছোটোখাটো দোকান আছে, সেগুলো আপনারা যদি ব্রেকফাস্ট করে না আসেন করতে পারেন। পরোটা, লুচি, মুড়ি, ঘুগনি এসব পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু ক্যামেরা নিয়ে স্ট্রিক্টলি একদম আছে, যদি ক্যামেরা থাকে। আমাকে দেখে বলছে আপনি বাইরে ক্যামেরাটা নিয়েছিলেন, মানে ভিডিও করছিলেন, ওটা কিন্তু বের করবেন না, 2000 টাকা ফাইন লাগবে ভাই। ঠিক আছে। এখানে ঢুকতেই এই হলো গেট, তার পাশে এরকম রয়েছে স্ট্যাচু। ভেতরের জায়গাটা দেখুন, খুব সুন্দরভাবে সাজানো, গাছপালা। এখানে ম্যাপ করা আছে, আদিক্রান্তি, স্কাল্পচার গার্ডেন, ক্র্যাপ স্টল, সব কিছু সেই ম্যাপ দেখে দেখে যাবেন। বাহ, জায়গাটা দেখুন কি সুন্দরভাবে সাজানো রয়েছে। ওয়াও, বুদ্ধ মূর্তিটা দেখুন। রানী গাইডিন লিউ, ওলগা জিওলা, সিধু কানু। ফটো তোলার জন্য কিন্তু 1 নম্বর জায়গা। এখানে অনেকখানি স্পেস পাবেন, আরামে বসে ঘুরে ফটো তুলবেন। এখানে একটা কুটুম কাটাম বলে জায়গা রয়েছে, ঘর টাইপের। অ্যাকচুয়ালি বলতে চাইছে ফেলনা, জিনিসের খেলনা। এই দেখুন, গাছের গুঁড়ি দিয়ে কি সুন্দর করে ডিজাইন করেছে, কুটুম কাটাম। আর এখানে যেমন দোকানপাট থাকে, এই দোকানপাটগুলো আছে। এও নাচে, এই দেখুন। এইগুলোই মজা এখানকার, আদিবাসীদের সাথে আপনারা উপলব্ধি নেবেন, এগুলি হচ্ছে এখানকার মজা। আচ্ছা, স্টলগুলো সব ওই দিকে আছে। এই যে এখানে এইরকম স্টল দেওয়া আছে, স্টল নাম্বার 1, স্টল নাম্বার 2, 3, 4, এরকম করে অনেক স্টল দেওয়া রয়েছে এখানে। তবে জিনিসের দাম দর করতে হবে আপনাদের, কিনতে গেলে থেকেও কিনতে পারেন। এছাড়া সোনাঝুরি হাটেও নাকি শুনেছি সস্তায় পাওয়া যায়, সেটা গেলে জানতে পারো। এখানে কীরকম কী দাম নেয় জেনে বলছি আপনাদের। এরকম লাইন দিয়ে অনেক দোকান পাবেন, বিভিন্ন রকমের। বেশি সুতির জিনিস বিক্রি হচ্ছে দেখছি, তাছাড়া এখানে এই লেডিসদেরও জিনিস পেয়ে যাবেন। তবে এখানে জানি না কীরকম কি রেট। এখানে একটা নিলাম আমি,
আপনার কুর্তা যেটাকে বলে ফুল হাতা, সেটা নিল 200 টাকা। 250 টাকা বলছিল, 200 টাকায় লাস্ট দিল। এরকম দাম দর করতে হবে। হতে পারে আমি ঠিক মতো নাও করেছি, আপনারা বলতে পারবেন। পুরো মার্কেট, পুরো এই দেখুন এখানে পুরো মার্কেট। স্ট্যাচুটা দেখুন, তাঁতি স্ট্যাচু, তাঁতি তাঁত বুনছে। আচ্ছা, এখানে কিন্তু অনেক জিনিস আছে। আমরা এই সাইডেরটা দেখলাম, আর এই দিকেও রয়েছে পুতুল ঘর, লোক ঘর, পালকি। তার মধ্যে আমরা শুধু পুতুল ঘরটাই দেখতে পেয়েছি, বাকি আরও অনেক আছে। আমাদের বেরোতে হবে, আরও জায়গা আছে যেগুলো, সেগুলো কমপ্লিট করতে হবে। এখানে আমরা ঢুকেছিলাম 10:30, এখন 11:20 বাজে, 1 ঘন্টা হতে যায়। আরও দেখতে গেলে আরও আধ ঘন্টা লেগে যাবে। তাই আপনারা যখন আসবেন এইগুলো দেখে নেবেন। আমরা সৃজনী শিল্পগ্রাম থেকে সোজা চলে এলাম মিউজিয়ামটা দেখবো। মিউজিয়ামটা বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে, তাই রাস্তায় মেন রোডে টোটো দাঁড় করিয়ে দিলে ওখান থেকে হেঁটে আপনাকে ঢুকতে হবে। এছাড়া বিশ্বভারতী পুরো ক্যাম্পাসটা ঘোরার জন্য বিকেলবেলায় ঘুরবেন 4টের পরে, তাহলে কি হবে, ভেতরে টোটো ঢুকতে দেবে। নইলে এখন পুরো হেঁটে হেঁটে ঘুরতে অনেক টাইম লাগবে, প্লাস পায়ের অবস্থা শোচনীয় হয়ে যাবে। তাই জন্য আমাদের টোটোওয়ালা বলল শুধু জাস্ট এখন মিউজিয়ামটা দেখে চলে আসুন, তারপরে বাকি পুরো ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখাবো টোটোতে। এবারে আপনাদের সেই বিখ্যাত ছাতিমতলাটা দেখাই। দেখুন, এই পুরো ছাতিমতলা দেখছেন, রবীন্দ্রনাথের বাবা দেবেন্দ্রনাথ যখন রবীন্দ্রনাথকে নিয়ে এখানে এসেছিলেন, খুব বৃষ্টি পড়ছিল জন্মের পরপরই, তখন এই ছাতিমতলাতেই উনি ছিলেন। তা ছাতিমতলাতে থাকার পরে দেবেন্দ্রনাথ ঠাকুরের এই জায়গাটা ভালো লেগে যায়। তখন এই জায়গার জমিদার ছিল ভুবন নামে একজন, তার নাম অনুসারে বর্তমানে ভুবনডাঙ্গা বলে একটা জায়গা রয়েছে। জাস্ট এখান থেকে বেরিয়েই একটুখানি আপনাদের দেখিয়ে দেবো আমি ভুবনডাঙ্গা আর কি বলে এই জায়গাটাকে। তো সেই ভুবনের কাছ থেকেই দেবেন্দ্রনাথ এই জায়গাটা কিনতে চান, কিন্তু ভুবন বলে যে না, আমি আপনাকে দান করে দেবো। কিন্তু দেবেন্দ্রনাথও যেহেতু জমিদারি ঘরের ছেলে, তাই তিনি 1 টাকা দিয়ে এই 600 একর জায়গাটা কিনেছিলেন, পুরো একদম বিশ্বভারতী ক্যাম্পাস সমেত আরও অনেক কিছু। তো এই থেকেই এই ছাতিমতলাটার বিখ্যাত, কারণ ছাতিমতলাতেই প্রথম এসেছিলেন রবীন্দ্রনাথ, নিয়ে আসা হয়েছিল আর তাকে এখানেই রেখেছিল। খুব বৃষ্টি পড়ছিল, সেই ছাতিমতলার তলাতেই বসেছিলেন। এরপরে আমি শর্টে বললাম, আরও ভালোভাবে আপনারা যদি গাইড নেন, এখানে গাইডও পাওয়া যায়, গাইড নিয়ে আপনারা বলবে, সেই গাইডের থেকে আরও ভালোভাবে জানতে পারবেন। এখানে এন্ট্রি ফি হচ্ছে 300 টাকা গাইড সমেত। এই দিকে হচ্ছে মিউজিয়াম, এই যে মিউজিয়ামের এন্ট্রির লাইন পড়েছে। মিউজিয়ামের এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা পার হেড, বাচ্চাদের ফ্রি। আর স্টুডেন্ট যদি থাকে তাহলে 10 টাকা করে, স্টুডেন্ট কার্ড থাকতে হবে, তাহলেই হবে, নইলে 100 টাকা পার হেড। আর ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই আমি ঢুকছি না। আপনারা আসবেন যখন ঢুকবেন, আপনাদের এন্ট্রি ফিটা বলে দিলাম। এখন এসে পৌঁছালাম বল্লভপুর অভয়ারণ্য, যার আরেক নাম হচ্ছে ডিয়ার পার্ক। এখানে শুধু হরিণই আছে। এখানে প্রবেশ করার জন্য কিন্তু অবশ্যই একটা হার্ড কপি আইডি প্রুফ লাগবেন, সে আধার হোক, ভোটার হোক, লাইসেন্স হোক, যাই হোক, সেটা কিন্তু জমা দিতে হবে। মানে জমা কি, ওরা নাম্বারটা লিখে নিয়ে আবার ফেরত দিয়ে দেবে। কিন্তু বর্তমানে কোনো এন্ট্রি ফি লাগছে না, এদিকে ফ্রি অফ কস্টে আপনারা ঘুরতে পারবেন। আর প্লাস্টিক বর্জিত এলাকা এটা, তাই প্লাস্টিকের কোনো জিনিস নিয়ে আসবেন না। মানে চিপসের প্যাকেট, লজেন্সের প্যাকেট, এগুলো ব্যাগেই রাখবেন। এমন নয় যে জমা নিয়ে নিচ্ছে, ওগুলো ব্যাগে রাখবেন, বের করবেন না। এখানে বের করলে ফাইন আছে। এছাড়া ডিয়ার ওই যে দেখা যাচ্ছে, স্পটেড ডিয়ার অনেকগুলোই আছে, পুরো অনেক ছাড়া। এইখান থেকে আরো সামনে দেখা যাচ্ছে অনেকগুলো একসাথে।
সিং দেখেছিস কত বড় দেখেছিস? ওই দেখ দেখেছিস? জায়গাটা এরকম পুরো প্রকৃতির মধ্যে, যেহেতু অভয়ারণ্য, এখানে মেনলি রয়েছে হরিণী। আর এখানে একটা মাছের অ্যাকোরিয়াম রয়েছে, এটা দেখে নিতে পারেন। এছাড়া টাওয়ার রয়েছে, এইরকম ছোট ছোট টাওয়ার এখানে একটা আছে, আর ওইদিকে একটা আছে। ওইদিকে যাচ্ছি আমরা, যদি ওটা উঁচু হয় তাহলে উপরে উঠবো, উপর থেকে কী দেখা যায় দেখবো। কোথায় উঠেছিস রে তুই? তুই একা একা উঠে গেলি? ও বাবা, ওখান থেকে হরিণ দেখা যাচ্ছে? আরে যেহেতু হরিণ ছাড়া এখানে চারদিকেই থাকে, তাই এখানে পুরো তার জাল দেওয়া রয়েছে, বাইরে ভেতরে ঢুকতে পারবেন না, কিন্তু হরিণ টপকে চলে আসছে। এইখানেই শেষ, এখানে তার জাল দেওয়া, এদিকে আর ঢোকা যাবে না। আর এইখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এটা উঁচু কিন্তু বন্ধ। এই জায়গাটা দেখুন, এখানটায় জঙ্গল কিন্তু অনেকটা। এখানে চারদিকে ঢোকা যায়, কিন্তু সব দিকেই গেট রয়েছে, কিন্তু তালা দেওয়া, ঢুকতে দেওয়া হবে না। এই দেখুন, এই জায়গাটা পুরো ঘন জঙ্গল। এখন বেজে গেছে 1:10। এবারে দেখতে হবে কোথায় লাঞ্চ করতে হবে। এখানে যদি মিনিমাম 2 দিন থাকেন না, পুরো গোটা, মানে আজকে একদিন পুরো সকাল থেকে ঘুরতে বেরোলেন, কালকে পুরো সকাল থেকে ঘুরতে বেরোলেন, এবারে সন্ধেবেলা যদি কোনো ট্রেন পান, সেই ট্রেনে কলকাতা ফিরতে পারেন। এরকম করলে আরামে আপনারা পুরো সব দেখতে পাবেন। আমরা যেহেতু এই একদিনই থাকছি এখানে, কালকে চলে যাবো আবার সকালে, সেই জন্য যতটা পারা যায়, যতটা একদিনে ঘুরে দেখা সম্ভব, সেই হিসাবেই এই ভিডিওটা আপনাদের কাছে নিয়ে এলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই, আর দেখবেন হাইপ অপশান আছে, হাইপ করে দিলে অনেকের কাছে পৌঁছবে। আচ্ছা, কেন খেতে এসেছিস বলো? কেউ লাইক করছেন না আপনারা ভিডিওতে, ও বলছে। যাই হোক, আমরা খেতে এসেছি এখন 2 কন্যা। ভাই এগুলো নেও না না নিজে আমরা খেতে এসেছি এখন 2 কন্যা হেঁসেল ঘরে। এখানে অনেকগুলো হেঁসেল ঘর আছে, 2 কন্যা আছে, আর একটা কি দেখলাম সেইটা। তো এই 2 কন্যাটা নাকি ফেমাস এখানকার, ভালো ভিড়ও রয়েছে। এই দেখুন, অনেক বড় একদম রেস্টুরেন্ট কাম হোটেল, এখানে থাকারও জায়গা রয়েছে। আর এখানে একটা সিস্টেম হচ্ছে, আপনাকে আগে পেমেন্ট করে দিতে হবে কাউন্টারে। এখানে ভেজ থালি হচ্ছে 180 টাকা করে, চিকেন থালি 300 টাকা, মটন থালি 350 টাকা, আর মাছ থালিও 300 টাকা। সব 2 পিস করে দেবে, মাছটা শুধু 1 পিস দেবে। আমাদের ভেজ থালি এসছে, দেখুন থালিটা, কাঁসার থালায়, কাঁসার বাটি, সবেতেই কাঁসা, চাটনিটা শুধু স্টিলে। এই হলো থালির মধ্যে দিয়েছে শাক ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, এটা একটা সবজি শুক্তো বোধহয়, ডাল, এই একটা ফুলকপি আলু, পায়েস, চাটনি, আর এই ভাত। এখানে কিন্তু ভাত ডাল আপনারা যত চাইবেন দেবে, বাকি তরকারি দিচ্ছে কিনা সেটা দেখে আপনাদের বলছি। ঘিয়ের ব্যবস্থাও রয়েছে, এই ঘি চাইলে নিতে পারেন, আমি আর নিইনি। এই শাকটা ভালো। এটা কি শাক গো? কলমি শাক, কলমি। আরে শশা দিয়েছে, শশা, শশাটা পাঁপড়ে ঢাকা পড়ে গেছে। শুক্তোটার টেস্ট ভালো। ভালো খেতে, ওই জন্য বোধহয় এত ভিড় হয়। ভালো, খারাপ না। ফুলকপির তরকারিটা টেস্ট করে। এই এটা পেঁয়াজ রসুন নয় তো, ফুলকপিটা গন্ধ ছাড়ছে। পেঁয়াজ রসুনের মতো গন্ধ, হেভি লাগছে। দেখো
ভালো। আর চাটনি পায়েস যেমন হয়, বেশ ভালো খেলাম। যতবার ইচ্ছা ডাল তরকারি সবজি ভাত নিতে পারেন, শুধু পায়েস চাটনি একবার করেই দেবে। শান্তিনিকেতন আসলে এখানকার যে মেঠো পথ, তার সাথে তার আশেপাশে জঙ্গল, বল্লভগড় অভয়ারণ্যের আন্ডারের জঙ্গল, এখানে রয়েছে আমার কুটি সোসাইটির একটা ইয়ে, এখান থেকে কোপাই নদীটা দেখা যায়। এখানে একটা বড় রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আছে, আর তার ঠিক পেছন থেকে কোপাই নদীর দিকে যাওয়া যাবে। দেখি এখন জল আছে কিনা। এখানে এই যে অরিজিনাল শোরুমের ইয়ে পাবেন, অরিজিনাল শোরুম বলছি, অরিজিনাল লেদারের দোকান ওটা। এরকম সিঁড়ির পথ আছে। এটাও সেই জঙ্গলের মধ্যেই, কিন্তু এরকম এলাকাগুলো কিন্তু বেশ ভালো লাগে, অনুভব করার জন্য ভালো। কোপাই নদীতে জল আছে, অল্প জল। এই হলো জঙ্গল, এদিক থেকে এলাম। এই জায়গাগুলো মানে সচরাচর কেউ আসে না শান্তিনিকেতন আসলে, কিন্তু আমি বলবো আপনারা আসবেন, এই জায়গাগুলো এক্সপ্লোর করবেন, দেখতে ভালো লাগবে। বিশেষ কিছু নেই, কিন্তু এই যে গ্রামের মেঠো পথ ধরে হেঁটে আসা, এইগুলোই হচ্ছে এক একটা অভিজ্ঞতা, অনুভব। এটা হচ্ছে বাউল গানের মঞ্চ। দেখেছো কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না। একটা বিখ্যাত গান আছে, গ্রাম ছাড়া রাঙামাটির এই পথ, এই সেই পথ। সেখানে আমরা এখন টোটোয় যাচ্ছি, আর বীরভূমের লাল মাটির পথ এখানে পাবেন দেখতে, আর একটা সোনাঝুরি হাটের ওখানে পাবেন। সত্যি গানটা কিন্তু লোকেশন অনুযায়ী ম্যাচ হয়ে যাচ্ছে পুরো। আচ্ছা, সোনাঝুরি হাট যাওয়ার রাস্তাতেই একটা বুদ্ধ মূর্তি পড়বে, বুদ্ধ স্ট্যাচু, 34 ফুট লম্বা। এটাও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এখন বন্ধ আছে, ভেতরে ঢোকা যাচ্ছে না, বাইরে থেকে আপনাদের স্ট্যাচুটা দেখাচ্ছি। এই হলো সেই বুদ্ধ স্ট্যাচু, 34 ফুট। এই গেট, কিন্তু গেট বন্ধ। 2013 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল এটা। এটাই আছে, 2 মিনিট লাগবে, দেখে নিতে পারেন। আচ্ছা, এরপরে আপনারা দেখে নিতে পারেন প্রকৃতি ভবন। আমি আর এর ভেতরে ঢুকছি না, কারণ টাইমের একটু শর্ট হয়ে গেছে, সোনাঝুরি ডাইরেক্ট যাব। প্রকৃতি ভবনে অ্যাকচুয়ালি রয়েছে কি, প্রকৃতির মধ্যেই মানে গাছপালায় ধরুন পাখির ছবি তৈরি হয়ে গেছে, গাছটা সেরকমভাবে ক্ষত হয়ে গিয়ে পাখির তৈরি হয়ে গেছে, বা পাখিরা ঠুকরে ঠুকরে কিছু একটা জিনিস বানিয়ে দিয়েছে। এই জিনিসটা হচ্ছে এই প্রকৃতি ভবন নেচার আর্ট মিউজিয়ামে দেখতে পাবেন আসলে। আর এখানে প্রবেশ করার জন্য টিকিট লাগবে 40 টাকা পার হেড, আর ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য সে মোবাইলে করুন আর ক্যামেরায় করুন 20 টাকা পার ক্যামেরা বা পার মোবাইল বলতে পারেন। এখানে মোবাইলেরও চার্জ নিচ্ছে। তো ডিটেলসে আপনাদের বললাম, আপনারা আসলে অবশ্যই দেখবেন। এসে পৌঁছালাম সোনাঝুরি হাট। হাটের ফার্স্ট ভিউ দেখুন। আচ্ছা, এখানে টোটো স্ট্যান্ড রয়েছে, টোটো করে আসলে এখানেই আপনাদের নামাবে। আর যদি গাড়িতে আসেন, গাড়ি কিন্তু প্রায় 500 মিটার দূরে স্ট্যান্ড আছে, 500-600 মিটার, ওখান থেকে হেঁটে আসতে হবে। মার্কেট শুরু হয়ে গেলে এখান থেকেই বিভিন্ন রকমের জিনিস, বিভিন্ন জিনিস, কোন দিক ছেড়ে কোন দিক দেখবেন আর কোন দিক ছেড়ে কোন দিক দেখাবো আপনাদের। ব্যাগের দোকান, জামা কাপড়ের দোকান,
নর্মাল সুতির জিনিস সব রকম পাবেন। এত কিছু রানিং দেখতে গেলে আপনাকে আসতেই হবে এখানে। আর এখানে কিন্তু দাম দর করতে হবে, হ্যাঁ, অনেক বড় মার্কেট, যেদিকে দু চোখ যাবে সেদিকেই। শুধু কোথায় টোটোটা রেখেছেন সেটা খেয়াল রাখবেন, কারণ হারিয়ে যায়, কারণ চারদিকে তো। এদিক আমরা এদিক থেকে ঢুকলাম, ওদিক থেকেও এন্ট্রি আছে, ওদিকেও রয়েছে, পুরো চারদিকে ভর্তি। ব্যাপারই আলাদা। এখানেও নাচ হয়। এই যে মার্কেট ঘুরে শেষ করা যাবে না একদিনে। বুধবার দিন মার্কেট কিন্তু বন্ধ থাকে এখানে। তো এইখানে বসে না, ওটা তার আগে একটা মাঠ আছে, আমাকে দেখালো ড্রাইভার, ওইখানে বসে বুধবার দিন শুধু ওইখানে, বাকি সব দিন এইখানেই বসবে সোনাঝুরিতে। এখানে এত হরেক রকম মাল আর এত হরেক রকম দাম, কনফিউজ হয়ে যাবেন যে কোনটা নেবেন আর কোনটা নেবেন না, আর কি দাম করবেন কি দাম করবেন না। মানে বার্গেনিং এখানে আপনাকে ভালোভাবে করতে হবে। আজ এই এক প্রান্ত থেকে ঢুকেছিলাম, হাঁটতে হাঁটতে আর এক প্রান্তে এসে গেছি, মানে মেন রোডেই এসে গেছি, ঠিক আছে। আবার ওই দিকটায় আবার ওদিকে যাওয়া যাচ্ছে, ওই যে ছাতা দেখছেন, এই ছাতার ওদিক থেকেও যাওয়া যাচ্ছে। পুরো মানে কি বলবো, আমাদের যে বড় বাজারের মার্কেট সেই রকম বড় জায়গা নেই। বড় বাজারের মার্কেট তো রাস্তার সাইডে বসে, এটা পুরো মাঠের মধ্যে, জঙ্গলের মধ্যে। এত বড়, ঘুরে শেষ করা মুশকিল। দাম ভালোভাবে করবেন কিন্তু। এখানে 380-র একটা কুর্তি নিলাম 250 টাকায়। তো এরকম দাম দর করবেন, ঠকতেও পারেন, আমি ঠকতেও পারি, নাও পারি, জানি না, আমি তো রোজ আসি না এখানে, মাঝে মাঝেই আসি। হাতে টাইম নিয়ে আসবেন, সব কিছু তো এখানে দেখাতে পারবো না আমি, ভিডিও বড় হয়ে যাবে। আবার ভিড়টা দেখুন, কেন ভিড়টা চারিদিকে, যেদিকে যাবেন ওই দেখুন, ওই দিকে যাচ্ছে মার্কেট, চারিদিকে ভিড়, ওই দিকে আছে মার্কেট। আমি বাকি লোককে খুঁজছি কোথায় চলে গেল। আমি তো ভিডিও করছি মাঝে মাঝে, আবার মাঝে মাঝে হারিয়ে যাচ্ছি। সোনাঝুরির হাট দেখে নিয়ে আমরা সোজা চলে এসেছিলাম শান্তিনিকেতনের ক্যাম্পাসটা ঘুরে দেখতে। শীতের সময় যে কোনো ছুটির দিনে দুপুর 2টোর পর থেকে টোটো নিয়ে ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করার নিয়ম আছে, তাই আমরা ক্যাম্পাসটা ঘুরে দেখেছিলাম সব শেষে। এখানে আপনাদের একটা কথা বলবো, শান্তিনিকেতনকে ভালোভাবে ঘুরে দেখার জন্য কমপক্ষে 2টো দিন হাতে রাখবেন, তাহলে সব ভালোভাবে সময় নিয়ে ঘুরে দেখতে পারবেন। ক্যাম্পাস ঘোরা আমরা শুরু করেছিলাম অমর্ত্য সেনের রিসার্চ সেন্টার থেকে। এখন যেটা দেখছেন সেটাই অমর্ত্য সেনের রিসার্চ সেন্টার, আর ঠিক তার অপোজিটেই রয়েছে অমর্ত্য সেনের বাড়ি, যার নাম প্রতীচি। তবে এখানে বাড়ির বাইরে যার নাম লেখা আছে তিনি হলেন অমর্ত্য সেনের পিতা আশুতোষ সেন। এরপরে দেখেছিলাম বিখ্যাত চিত্রশিল্পী এবং শান্তিনিকেতনের কলা ভবনের অধ্যক্ষ নন্দলাল বসুর বয়েজ হোস্টেল, যার নাম নন্দন সদন, এবং ঠিক তার বিপরীতেই ছিল নন্দলাল বোসের বাড়ি। এই বাড়ির একটা বিশেষত্ব হচ্ছে, এই বাড়ির যে গেট তাতে নন্দলাল বসুর সিগনেচার নন্দন বলে লেখা আছে। এখন আপনারা দেখছেন আধুনিক ভারতীয় ভাস্কর্যের অন্যতম পথিকৃৎ রামকিঙ্কর বেইজের 3য় ভাস্কর্য, যেখানে তিনি দেখিয়েছেন একজন ধোপা কিভাবে কাপড় কাচে। এই স্ট্যাচুটা তিনি তৈরি করেছিলেন চুন, সুরকি আর পাথর দিয়ে। তবে তৈরি করার বিশেষত্ব হলো এখানে তিনি 2 ফুট দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে এই ভাস্কর্য তৈরি করেছিলেন। তবে তিনি এই ভাস্কর্য শেষ করার আগেই মারা গিয়েছিলেন, তাই এটা অসম্পূর্ণ। আর এটা হলো রামকিঙ্কর বেইজের কলা ভবনের হোস্টেল। বর্তমানে এটা অফিস হিসাবে ব্যবহার করা হয়। এরপরেই দেখেছিলাম রামকিঙ্কর বেইজের 2য় ভাস্কর্য, যাকে বলা হয় কলের বাঁশি। কলের বাঁশি কথার অর্থ হলো, আগে এই শান্তিনিকেতনে একটা
কারখানা ছিল, আর সেই কারখানার বাঁশির আওয়াজে সমস্ত কর্মচারীকে কারখানায় প্রবেশ করতে হতো, কারণ বাঁশি বাজা বন্ধ হয়ে গেলে আর প্রবেশ করা যেত না। আর এই ভাস্কর্যে দেখানো হয়েছে একজন মা যখন সেই বাঁশির আওয়াজে কারখানায় যেতে চাইছিলেন, তখন তার সন্তান ভালোবাসার টানে তার মায়ের আঁচল ধরে টানছিল, কিন্তু পেছন থেকে সেই বাচ্চারই মাসি তার হাত ধরে টেনে রাখার চেষ্টা করছিল। আর সেই থেকেই একটা প্রচলিত কথার উৎপত্তি হয়, যেটা বর্তমানে আমরা অনেক সময় ব্যবহার করে থাকি, তা হলো মায়ের থেকে মাসির দরদ বেশি। এবার দেখেছিলাম রামকিঙ্কর বেইজের প্রথম ভাস্কর্য, যাকে বলা হয় সাঁওতাল পরিবার। এখানে দেখানো হয়েছে কোপাই নদীতে যখন বন্যা এসেছিল, তখন কিভাবে সাঁওতাল পরিবারের সদস্যরা নিজেদের বাঁচানোর জন্য এক গ্রাম থেকে অন্য গ্রামে যাচ্ছিলেন পরিবারের সমস্ত সদস্যদের সঙ্গে নিয়ে। তাই এখানে মা, বাবা, বাচ্চা, এমনকি বাড়ির পোষা কুকুরকেও ভাস্কর্যে দেখানো হয়েছে। এরপরে দেখেছিলাম এখানকার কলা ভবনের স্টুডেন্টের কারিকর্য। এটা যে আমরা বরফে ইগলু দেখেই, সেথান ভিলেজে ইগলু দেখিয়েছি আপনাদের হামতা পাশে, সেই ইগলু এখানে তৈরি, কাঠের তৈরি, কাপড়ের তৈরি, সব মিশিয়ে। বেশ ভালো, কিন্তু এখন যেহেতু রাত হয়ে গেছে, রাতের অন্ধকারেও এগুলো বেশ ভালো দেখাচ্ছে। রাতে আসার কারণ আপনাদের বললাম, যে যেহেতু টোটো এখন ঢুকতে দেয়, তাই এই দাদাই সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে আর বলেও দিচ্ছে, মানে গাইডেরও কাজ করছে আমাদের। এই দাদার ফোন নাম্বার থাকবে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই কন্ট্যাক্ট করবেন যখন আসবেন। এটা হচ্ছে নন্দন আর্ট গ্যালারি। অনেক কিছু আছে এখানে শান্তিনিকেতনে। এখানে আসতে গেলে একদম মিনিমাম 2 দিনের হাতে টাইম নিয়ে আসবেন, কারণ এই শান্তিনিকেতনের এই বিশ্বভারতী ক্যাম্পাস ঘুরতেই আপনাদের অনেক টাইম লাগবে। আচ্ছা, এখানে একটা পিলার দেখা যাচ্ছে, একটা, এই পিলারটার মধ্যে আমরা যে সা রে গা মা পা ধা নি সা উচ্চারণ করি, সেই উচ্চারণ অনুযায়ী কাটিং করা রয়েছে। নিচের পোর্শনটা দেখা যাচ্ছে, ওপরের পোর্শনটা গাছ দিয়ে ঢাকা পড়ে যাচ্ছে, সেই জন্য দেখাতে পারছি না। মানে আমরা যখন সা রে গা মা বলি, তখন যে মুখের পজিশন হয়, সেই রকম কাটিং করে ওই পিলারটা তৈরি করা রয়েছে। মানে এখানকার শিল্পীদের কি মহিমা! মানুষের উচ্চারণের কি ফেস থাকে, ফেসের কাটিং হয়, ঠোঁটের কাটিং হয়, সেটা পর্যন্ত খোদাই করে গড়ে রেখেছে। ভেতরে হয়েছিল, এবং এর ভেতরে 2000 জনেরও বেশি একসাথে বসে নাটক দেখতে পারেন। আচ্ছা, এখনো সেই জায়গা রয়েছে? এখনো সেই জায়গা আছে। এই জায়গার ভেতরে অডিটোরিয়ামটা এত বড়, 2000 প্লাস একসাথে বসে নাটক দেখতে পারেন। আচ্ছা, তখন আপনাদের ছাতিম গাছটা সকালবেলায় দেখিয়েছিলাম, এখন আরেকটু ভালো জানতে পারলাম এনার থেকেই, সেটাই আপনাদের বলে দিই। এখানে দেখুন একটা বেদি টাইপের করা আছে দূরে, এই যে এই জায়গাটা একটা বেদি মতো করা রয়েছে। এইখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুরের অস্থিটা রাখা আছে। আর ঠিক তার পেছন দিকে এই যে সাদা অংশটা দেখা যাচ্ছে এইখানটা, এর ব্যাক সাইডেই রয়েছে সেই ছাতিম গাছটা। তবে এই ছাতিম গাছটা পুরনোটা নয়, যেখানে রবীন্দ্রনাথ বসেছিলেন দেবেন্দ্রনাথের সাথে, সেই ছাতিম গাছটা নয়, সেটা কিন্তু মরে গেছে। তো এইগুলো পরে লাগানো হয়েছে, কিন্তু এই জায়গাতেই ছিল যেহেতু, তাই এই জায়গাতেই লাগিয়েছে। এই হচ্ছে ব্যাখ্যা। আচ্ছা, এখন এসছি শান্তিনিকেতন বাড়িটা আপনাদের দেখাতে। সকালে আপনাদের এটা দেখাইনি। এই যে এইটা হচ্ছে শান্তিনিকেতন বাড়ি, এটা দেবেন্দ্রনাথ ঠাকুর বানিয়েছেন। এটার একটা ভালো দিক হচ্ছে, এই বাড়িটাকে 3 দিক থেকে যদি দেখেন 3 রকম লাগে। সামনে থেকে যদি দেখেন মন্দির মতো লাগবে, এই যে এই জায়গাটা মন্দির মতো। আর ঠিক তার দেখুন ওপরের দিকে যদি দেখেন এইখানটা, এটা যদি ওই সাইড থেকে দেখেন তাহলে এটা মসজিদের মতো লাগবে। আর যদি এটা ব্যাক সাইড থেকে দেখেন তাহলে এটা গির্জার মতো লাগবে। এখন অন্ধকার হয়ে গেছে, সেই জন্য নইলে ওই দিক থেকে দেখাতাম আপনাদের। ওই জায়গায় গম্বুজটা আপনাদের দেখিয়ে দিলাম, তাহলেই বুঝতে পারবেন। ওই জায়গাটা থেকে দেখলে মনে হবে মসজিদের মতো, আর ব্যাক সাইড দিয়ে দেখলে ওটা মনে হবে গির্জার মতো। এগুলো আপনাদের আমি সন্ধেবেলায় দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন আসবেন তখন কিন্তু সকালে দেখার চেষ্টা করবেন, হেঁটে হেঁটে যদি পারেন সকালে দেখবেন, তাহলে আরও ভালো লাগবে। এই হলো উপাসনা গৃহ। এখানে শুধু পুরুষরাই প্রবেশ করে প্রার্থনা করতে পারে।
আর রবীন্দ্রনাথের জন্মদিবস ও মৃত্যু দিবস এখানে পালন করা হয়। প্রতিদিন শুধু পুরুষরাই প্রবেশ করতে পারবে এই উপাসনা গৃহে। আচ্ছা, অন্ধকারে আপনাদের দেখাতে পাচ্ছি না, এটা হচ্ছে তালধ্বজ বাড়ি। এই যে লেখা আছে তালধ্বজ বাড়ি। তালধ্বজ বাড়ির কারণ হচ্ছে এই যে গাছটা দেখছেন, তাল গাছ। আমরা ছোটবেলায় কবিতা পড়েছিলাম, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। এইটা সেই তাল গাছ যাকে দেখে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাটা লিখেছিলেন। তবে এখানে তখন ছিলেন না, তিনি বাংলাদেশে ছিলেন। তো বাংলাদেশে বসেই এই কবিতাটা তিনি লিখেছিলেন এই বাড়ির উদ্দেশ্যে। এই বাড়িটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যিনি ব্রহ্মচারী শিক্ষক ছিলেন তার বাড়ি। আর এই সেই বিখ্যাত বটগাছ যেটা আমরা দেখে থাকি আমাদের বাংলা বইয়ের সহজপাঠ বইতে। এটাকে বলা হয় 3 পাহাড়ের বটগাছ। 3 পাহাড় এই কারণ দেখুন এখানে 3টে ধাপ রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স যখন 2.5 বছর ছিল তখন দেবেন্দ্রনাথ ঠাকুর এই গাছটা বসিয়েছিলেন কোপাই নদীর ধার থেকে নিয়ে এসে। আর বর্তমানে এই অবস্থা গাছের এত বড়, এত সুন্দরভাবে রয়েছে। আর আমাদের সহজপাঠ বইতে বিখ্যাত, সেখানে এর ছবিটা আমরা দেখতে পাই। আর একটা বিশেষ দিক হচ্ছে এইখানেই বসেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বঙ্কিবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। এখানে বসেই লিখেছিলেন। একটা জিনিস মিস হলো, সেটা হচ্ছে আনন্দ পাঠশালা। আনন্দ পাঠশালা এখানে এই জায়গাটায় করা হয়েছে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবী মারা যাওয়ার পর এখানে একটা ঘর রয়েছে, সেই ঘরে রাখা হয়েছিল, যাকে বলা হয় দেউলিয়া ঘর। সেই ঘরের ওখানেই রবীন্দ্রনাথ ঠাকুর খোলা আকাশের নিচে বাচ্চাদের পড়াতেন। পাঠশালায় যেমন হয়ে থাকে, আমরা যেমন হীরক রাজার দেশের বইতে দেখেছি পাঠশালা খোলা আকাশের নিচে পড়াচ্ছে, সেই রকম এখনও সেখানে পড়ানো হয় খোলা আকাশের নিচেই। তাই এখনও সেই পাঠশালা চলছে, আর তার নাম হয়েছে আনন্দ পাঠশালা, মানে আনন্দ সহকারে পড়ানো হয়। এই হচ্ছে ব্যাপার। সেন্ট্রাল লাইব্রেরি, যাকে বলা হয় বলাকা। এইটা, হ্যাঁ, এই বাড়িটা, হ্যাঁ। এটা হচ্ছে বিশ্বভারতী সেন্ট্রাল লাইব্রেরি, যার নাম হচ্ছে বলাকা। আজকের পর্ব শেষ হচ্ছে এই চা খেতে খেতে। হোটেলে ঢোকার আগে একটা চায়ের দোকান থেকে চা খেয়ে হোটেলে ঢুকবো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখবেন। আর সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, লাইক করে দেবেন ভিডিওটা। চলেন, টাটা, দেখা হবে আবার অন্য জায়গায়।